হ্যালো স্টুডেন্টস, আমি চৈতন্য স্যার। TWC চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি বা তোমাদের জন্য ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল এবং সামনে তোমাদের পরীক্ষা যেহেতু, তো সেই ক্ষেত্রে একটু চাপ ছিল, তাই আমি তোমাদের জন্য ভিডিওগুলো করতে পারিনি। তাই আমরা কারক আলোচনা করছিলাম, সেই কারকের শেষ পর্যায়ে চলে এসেছি। বাকি যে দুটো কারক বাকি রয়েছে এখন, একটি হচ্ছে নিমিত্ত কারক আর একটি হচ্ছে অধিকরণ কারক। এর আগের আমরা বাকি কারক সম্পর্কে আলোচনা করে নিয়েছি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, দেখে নিতে পারো। আশা করি তোমাদের সকলের কাজে লাগবে বা পরীক্ষার হলে তোমরা খুব সুন্দর করে কারকটা নির্ণয় করতে পারবে। তাই কথা না বাড়িয়ে আজকের যেটা আলোচনার বিষয়, প্রথম হচ্ছে নিমিত্ত কারক, এরপরে আমরা আলোচনা করব অধিকরণ কারক। আর দুটো ক্লাস হবে, দুটো ক্লাসের মধ্যে আমি তোমাদের সম্পূর্ণ কারক এবং অকারক দুটোকেই কমপ্লিট করে দেব। তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে যাওয়ার আগে একবার অন্তত ভিডিওগুলো দেখে নেবে। তা দেরি না করে আজকে আমরা আলোচনা করে নিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব, আমি লিখে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ যে নিমিত্ত কারক। প্রথমে হবে এই নিমিত্ত কথার অর্থ কি। নিমিত্ত কথার অর্থ যদি আলোচনা করি, নিমিত্ত কথার অর্থ হবে যে কারণ, এটা হতে পারে যে কারণ বা প্রয়োজন, আবার বা যদি দিই বা উদ্দেশ্যে, তাহলে এই সমস্ত এর প্রয়োজনে যখন আমরা কোনো কারণে বা কোনো প্রয়োজনে বা কোনো উদ্দেশ্যে যখন আমরা যে কারক ব্যবহার করব, তাকে আমরা নিমিত্ত কারক বলবো। এবার আমরা সংজ্ঞায় চলে আসি, নিমিত্ত কারকের সংজ্ঞায় চলে আসবো। সংজ্ঞা আমরা কি বলবো, যে বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদ যখন কার সঙ্গে সম্পর্ক করবে, যে সমাপিকা, ক্রিয়ার সঙ্গে কোনো কারণ, যেগুলো আমি লিখলাম অর্থ, সেগুলো লিখবে এখানে, কারণ বা প্রয়োজন বা উদ্দেশ্যে সম্পর্ক যুক্ত হয়, তখন তাকে আমরা বলবো নিমিত্ত কারক। বুঝতে পেরেছো? এবার আমি একটু উদাহরণ দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। উদাহরণ যদি বলি, আমি ক্লাস 9 ইলিয়াস গল্প থেকে বলছি। উদাহরণটা দিচ্ছি এখানে, উদাহরণটা লিখছি এখানে, দিচ্ছি যে আর যে কথা সে আপনাদের বললাম, আর যে কথা সে আমরা আপনাদের বললাম, তা ফুর্তির জন্য নয়।
আপনাদের কল্যাণের জন্য। তাহলে দেখো এই একটা তোমাদের আমি উদাহরণ দিলাম। এবার এই উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারবো যে নিমিত্ত কারক কাকে বলছে। দেখো বলছে যে আমরা যে আপনাদের বললাম সেটা ফুর্তির জন্য নয়। তাহলে এই জন্য বা নিমিত্ত আমরা বলেছিলাম যে নিমিত্ত কারক চেনা সহজ উপায় হচ্ছে জন্য বা নিমিত্ত থাকবে। তাহলে ফুর্তির জন্য নয়, বলছে কল্যাণের জন্য। এই জন্য আর নিমিত্ত এই দুটো আছে বলে আমরা কি বলছি, এটা নিমিত্ত কারক। কারণ হচ্ছে এখানে বলছে যে কিসের প্রয়োজনে বা কিসের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হচ্ছে, কল্যাণের উদ্দেশ্যে বা কল্যাণের জন্য বা ফুর্তির জন্য, তখন এটা হয়ে যাচ্ছে এটা নিমিত্ত কারক। এইভাবে যদি উদাহরণগুলো তোমরা দেখতে পাও বা নিমিত্ত কারক চেনার সহজ উপায় যদি তুমি দেখতে চাও, তাহলে এই জন্য বা নিমিত্ত থাকলে তুমি অনায়াসে চিনতে পারবে যে এটা নিমিত্ত কারক হচ্ছে। এবার চলে আসি আমরা এই নিমিত্ত কারকের বিভাগগুলো সম্পর্কে। এবার চলে আসি নিমিত্ত কারকে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। ভিন্ন অর্থে, বিভিন্ন অর্থে এটা ব্যবহৃত হয়। প্রথম অর্থ কি আছে যদি আমি বলি, তাহলে কারণ অর্থে। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে কারণ অর্থে, কারণ অর্থে একটা ব্যবহৃত হতে পারে। 2 নম্বর হচ্ছে যে উদ্দেশ্য অর্থে, উদ্দেশ্যে অর্থে। 3 নম্বর কি হতে পারে, 3 নম্বর হচ্ছে প্রয়োজন অর্থে। এই 3টে অর্থে আমরা কি করতে পারি, নিমিত্ত কারকে ব্যবহার করতে পারি। এবার এক একটা কারণে আমরা সংজ্ঞার উদাহরণের সঙ্গে সঙ্গে বুঝে যাব। প্রথমে যদি আলোচনা করি, যে প্রথমে হচ্ছে কারণ অর্থে। কারণ অর্থে কি হতে পারে, এটা উদাহরণ দিলে তোমরা ভালো করে আরো করে বুঝতে পারবে। উদাহরণটা যদি দেই, বলছি যে বিদ্যা লাভের জন্য ছাত্র জীবনে অনেক কষ্ট করতে হয়। বিদ্যা লাভের জন্য ছাত্রদের অনেক কষ্ট করতে হয়। দেখো কারণ অর্থ থেকে এইভাবে বোঝাচ্ছে, বলছে কি কারণে ছাত্রদের কষ্টটা করতে হয়, এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। তাহলে কি কারণে কষ্ট করতে হয়, তাহলে বিদ্যা লাভের জন্য। এই বিদ্যা লাভের জন্য কি হচ্ছে, ছাত্রদের কষ্ট করতে হচ্ছে। তাই এই রকম উদাহরণ দেখলে তোমরা অনায়াসে করতে পারবে এটা কি অর্থে হবে, করণ অর্থে, অর্থাৎ কারণ অর্থে নিমিত্ত কারক। তোমাদের এইভাবে আসবে না, আসবে যে এটা কোন ধরনের কারক। তোমরা শুধু জন্য থাকলে বুঝতে পারে যাবে যে এটা নিমিত্ত কারক হয়েছে। এরপরে আরেকটা উদাহরণ দেখে নিই, যে উদ্দেশ্য অর্থে। 2 নম্বর বলেছিলাম উদ্দেশ্য অর্থে, 2 নম্বর ছিল উদ্দেশ্য অর্থে। উদ্দেশ্যে অর্থে, উদ্দেশ্য অর্থে কি হতে পারে, একটা উদাহরণ যদি দিই আমি, বলছে যে তুমি রিজুদার সঙ্গে শিকারে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। যদি প্রশ্ন আসছে, এই উদাহরণ একটা বলি, যে রিজুদার সঙ্গে শিকারে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। উদ্গ্রীব হয়েছিলাম, পেনের জন্য একটু অসুবিধা হচ্ছে।
এই যে উদ্গ্রীব বলছে উদ্দেশ্য, তাহলে কিসের উদ্দেশ্যে সে উদ্গ্রীব হয়েছিল? এই হয়েছিলাম এইটা হচ্ছে সমবায় ক্রিয়া। এটা কেমন প্রশ্ন হচ্ছে কিসের উদ্দেশ্যে বা কিসের জন্য যাওয়ার জন্য? তাহলে শিকারের যাওয়ার জন্য বা শিকারের উদ্দেশ্যে। এই উদ্দেশ্য অর্থে এইভাবে এই উদাহরণটা হতে পারে। এইভাবে উদাহরণ দেখলে তোমরা নিমিত্ত কারক করবে এবং উদ্দেশ্য অর্থে নিমিত্ত কারক হবে। 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে বলেছিলাম যে প্রয়োজন অর্থে ব্যবহার করব এটা। প্রয়োজন অর্থে, প্রয়োজন অর্থে কি বলতে পারি? একটা উদাহরণ দিতে পারি যে গরিবকে বা ক্ষুধার্তকে অন্ন দাও। যদি আমি বলি ক্ষুধার্তকে অন্ন দাও, ক্ষুধার্তকে অন্ন দাও। তো প্রয়োজন, তাহলে অন্নটা কার প্রয়োজন? ক্ষুধার্তের প্রয়োজন। ক্ষুধার্তের প্রয়োজনে আমি তাকে অন্নটা দিচ্ছি, এমনি অন্ন দিচ্ছি না, তাহলে ক্ষুধার্তের প্রয়োজন দিচ্ছি, তাই এটা কি হচ্ছে? নিমিত্ত কারক হয়ে যাচ্ছে। আশা করি নিমিত্ত কারকের বিভাগ এবং নিমিত্ত কারকটা ভালো করে বুঝতে পারলে। এবার চলে সেই নিমিত্ত কারকে কি কি বিভক্তি হয়। নিমিত্ত কারক কি কি বিভক্তি, নিমিত্ত কারক কি বিভক্তি। এখানে তুমি কে দিতে পারো, কে হবে, রে হবে, র আর এর, এই দুটো হবে এবং এ থাকবে হচ্ছে তুমি বিভক্তি, শূন্য বিভক্তি থাকবে এবং অনুসর্গ প্রতিসর্গ ব্যবহারটাও দেখা যাবে। অনুসর্গ প্রতিসর্গ দেখা যাবে, অনুসর্গের ব্যবহার দেখা যায়, অনুসর্গ ব্যবহার দেখা যায়। আশা করি তোমরা নিমিত্ত কারকটা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমরা অধিকরণ কারক সম্পর্কে পড়ে নেব। অধিকরণ কারক পড়ব। অধিকরণ কারক এরপরে আমরা পড়ে নেব যে অধিকরণ কারক কাকে। এবার প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণের সাহায্যে তোমরা অধিকরণটা বোঝার চেষ্টা করো। উদাহরণটা হচ্ছে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। যদি বলি আমি পৃথিবীতে কোনো জিনিস সম্পূর্ণ অসম্ভব নয়। তাহলে অধিকরণ কারক কাকে বলে আমরা জেনেছিলাম যে অধিকরণ চেনার সহজ উপায় কি? তাহলে স্থান, কাল, পাত্র, এই তিনটে থাকলে বুঝতে পারবো। তাহলে এখানে বলছে যে পৃথিবীতে কোনো জিনিস সম্পূর্ণ অসম্ভব নয়, তাহলে কিছুটা সম্ভব, এটা বলছে। তাহলে প্রথমে প্রশ্ন আসবে অধিকরণ কারককে আমরা প্রশ্ন করি। অধিকরণ কারককে আমরা যদি প্রশ্ন করি যে কোথায়, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা অধিকরণ কারক হয়ে যাবে। বলছে কোথায়, তাহলে পৃথিবীতে কোনো জিনিস, এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলাম তাই উত্তরটা পেয়ে গেলাম, কি পেলাম? পৃথিবীতে। এইরকম বোঝালে অর্থাৎ সঙ্গে আমি বলবো যে ক্রিয়ার স্থান, কাল, আধার প্রকাশ করবে যে সমস্ত বিশেষ্য পদ বা সর্বনাম পদ, তাকে আমরা কি বলবো? অধিকরণ কারক। সংজ্ঞা আবার চলে আসি আমরা। সংজ্ঞা কি হবে? সংজ্ঞা হচ্ছে যে বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদ, পেনটা একটু ডিস্টার্ব করছে। বাক্যে
বিশেষ্য বা সর্বনাম পদ যখন ক্রিয়ার স্থান, কাল, আধার প্রকাশ করে। তাকে অধিকরণ বলছে। তখন তাকে অধিকরণ বলে বা অধিকরণ কারক বলে। এই হচ্ছে সংজ্ঞা। এবার চলে আসি, এই অধিকরণ কারককে আমরা কয়টি শ্রেণীতে বা কয়টি প্রকারভেদে ভাগ করতে পারি। প্রকারভেদ লিখে দিই তাহলে। প্রকার, পেনটা এত ডিস্টার্ব করছে, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। এরপর চলে আসি প্রকারে। আমরা চলে আসবো যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বা কয় প্রকারে ভাগ হয়েছে। প্রকারকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে যে স্থানাধিকরণ। স্থানযুক্ত অধিকরণ, সন্ধি যুক্ত হয়ে গেছে, এটা স্থানাধিকরণ। তারপর হচ্ছে কালাধিকরণ। স্থানাধিকরণ হলো কালাধিকরণ, আর একটা হচ্ছে বিষয়াধিকরণ, একটা হবে বিষয়াধিকরণ। এই তিনটি প্রকারে আমরা মোটামুটি একে ভাগ করতে পারছি। এবার এক একটা উদাহরণ আমরা এক একটা বিষয় নিয়ে এক একটা উদাহরণ করতে করতে আমরা আলোচনা করে নেব। প্রথমে চলে আসি যে স্থানাধিকরণ। একটা কি হবে, যে স্থানাধিকরণ। স্থানাধিকরণ আমরা নামটা দেখেই বুঝতে পেরে যাচ্ছি যে এটা কি বোঝাতে পারে। কোনো স্থানের নাম বোঝাবে, তাহলে যে স্থানে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে স্থানাধিকরণ বলছে। যে স্থানে ক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে তখন তাকে আমরা স্থানাধিকরণ বলছি। উদাহরণ দিই আমরা, এটা উদাহরণ দিলে তুমি আরও সহজ হয়ে যাবে জিনিসটা। যে উদাহরণ হচ্ছে, বললাম যে সুন্দরবনে হিংস্র পশু আছে। বললাম সুন্দরবনে হিংস্র পশু আছে। তাহলে প্রশ্ন করো, স্থানাধিকরণ কোথায় বলবে, কোথায় দিয়ে প্রশ্ন করবে। কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হবে, কোথায় হিংস্র পশু আছে, কোথায় আছে, সুন্দরবন। এই সুন্দরবন হচ্ছে স্থানাধিকরণ। আবার যদি বলি যে তিলে তেল আছে, তাহলে কোথায় তেল আছে। আরেকটা বলি যে তিলে তেল আছে, আরেকটা আমি বললাম যে তিলে তেল আছে, তাহলে এখানে কোথায় তেল আছে, তিলে। এই তিলটা হচ্ছে কি স্থানাধিকরণ। বুঝতে পেরেছো। এবার 2 নম্বর চলে আসি। 2 নম্বরে কি আছে, 2 নম্বর হচ্ছে তোমার স্থানাধিকরণ হলো, তারপরে কালাধিকরণ। তাহলে কাল মানে কি সময়, তাহলে সময় বোঝাবে। এবার সেই সময়টা কেমন হয়ে বোঝাবে, যদি আমি বলি যে সময় বা কালে ক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে তাকে কালাধিকরণ বলছে। যে সময়ে বা কালে ক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে তাকে আমরা কালাধিকরণ বলবো। যেমন বললাম যে সকালবেলা বাবা প্রত্যহ গীতা পাঠ করেন। যদি আমি বলি, উদাহরণ বলি যে সকাল বেলা বাবা প্রতিদিন রামায়ণ পাঠ করেন। ক্রিয়াটা কখন অনুষ্ঠিত হচ্ছে, সকালবেলা। এরকম সময় বোঝালে কি হয়ে যাবে, এটা কালাধিকরণ।
মনে থাকবে। এছাড়া আরেকটা উদাহরণ যদি দিই আমি তোমাকে, যে ফাল্গুন মাসে রাধাচূড়া ফুল ফোটে, ফাল্গুন মাসে রাধাচূড়া ফুল ফোটে, তখন সেটা কী হয়ে যাবে, সেটাও কালাধিকরণ হয়ে যাবে। এবার এই কালাধিকরণে আবার দুটি ভাগ রয়েছে। কালাধিকরণে দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে মুহূর্তাধিকরণ, মানে মুহূর্তের মধ্যে হবে, এক হচ্ছে মুহূর্তাধিকরণ, একটা মুহূর্তাধিকরণ মুহূর্তের মধ্যে যে কাজটা হচ্ছে, যে বলে যে সন্ধে 7টায় ট্রেনটা ছাড়ে, যদি বলি আমি সন্ধে 7টায় ট্রেনটি ছাড়ে, তাহলে দেখো সন্ধে 7টা মুহূর্তের মধ্যে ছাড়ছে, তাই এটা মুহূর্তাধিকরণ হচ্ছে। আরেকটা হচ্ছে ব্যাপ্তাধিকরণ, একটা আছে ব্যাপ্তাধিকরণ, ব্যাপ্তাধিকরণ কী হয়ে যাবে? ব্যাপ্তাধিকরণ যদি হয় বলি, আমি বললাম যে গ্রীষ্মকালে সূর্যের তেজ প্রখর হয়, গ্রীষ্মকালে সূর্যের তেজ প্রখর হয়, তাহলে বলো শুধু গ্রীষ্মকালে একদিনে বোঝাচ্ছে না, গ্রীষ্মকাল ব্যাপী, মানে অনেকটা দিন, দীর্ঘ গ্রীষ্মকাল, মানে 3 মাস, দীর্ঘ 3 মাস ধরে সূর্যের তেজটা প্রখর হয়, তাই এটা ব্যাপ্তাধিকরণ। ব্যাপ্তি মানে অনেক সময় ধরে যখন কোনো কাজ ক্রিয়া সম্পাদন হবে, তখন সেটা আমরা বলবো ব্যাপ্তাধিকরণ। এরপরে চলে আসি যে বিষয়াধিকরণ। 3 নম্বরে আমরা করেছিলাম যে বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ কী হবে? কোনো বিষয়ে, যে বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাকে আমরা বিষয়াধিকরণ বলবো। কোনো বিষয়কে কেন্দ্র করে যখন ক্রিয়া সম্পন্ন হয়, তখন তাকে আমরা বিষয়াধিকরণ বলবো। যেমন বললাম যে মায়া ইংরেজিতে দুর্বল, মায়া ইংরেজিতে দুর্বল, তাহলে দেখো ইংরেজি বিষয় বোঝাচ্ছে, মায়া কিসে দুর্বল? ইংরেজিতে, ইংরেজি বিষয়, তাই এটা বিষয়াধিকরণ হয়ে গেছে। এবার বললাম যে ললিতার লেখাপড়ায় মন নেই, দেখেন ললিতা কিসে মন নেই? লেখাপড়া একটা বিষয়, লেখাপড়া বিষয়তে তার মন নেই, তাই এটা বিষয়াধিকরণ হয়েছে। এছাড়া আমরা স্থানাধিকরণকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছিল, সেটা আমরা আলোচনা করিনি, প্রথম আবার বলে দিচ্ছি। 1 নম্বর যেটা স্থানাধিকরণ, স্থানাধিকরণকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ঐকদেশীয় মানে কি? কাছের দেশ বা কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে, মানে সমপ্রস্থান না বুঝে একটি স্থানকে বোঝায়। যেমন বললাম যে আগ্রায় তাজমহল আছে, বললাম আগ্রায় তাজমহল আছে, তাহলে দেখো ঐক্য দেশ বোঝাচ্ছে, মানে একটা দেশ, আগ্রা কেবলমাত্র আগ্রা বোঝাচ্ছে, অন্য কোথাও না, সব দেশে না বা সব জায়গায় না, তাই এটা ঐক্য দেশীয় স্থানাধিকরণ হয়েছে। ক্ষয়ে কী আছে? ক্ষয়ে হচ্ছে ব্যাপ্তি সূচক, মানে সব জায়গায় মিলিত হচ্ছে, ব্যাপ্তি সূচক কী হবে? যদি বলি তিলে তেল আছে, আমি বললাম তিলে তেল আছে, তিলে তেল আছে, তাহলে তিলের কোনো অংশ, একটি অংশ নয়, সমগ্র অংশ, ব্যাপ্তি জুড়ে, সমগ্র তিলটা জুড়ে, সমগ্র তিল জুড়ে কী আছে? তেল আছে, একটি অংশ তো নয়, সমগ্র তেল আছে, তাই এটা ব্যাপ্তি সূচক হয়েছে। এরপরে আরেকটা হচ্ছে সমীপ্য, 3 নম্বর হচ্ছে সমীপ্য, সময় দীর্ঘকার প্রয়োজন, সমীপ্য সূচক।
সমীপ সূচক অধিকরণ। সমীপ মানে নিকট, সমীপ কথা অর্থ হচ্ছে নিকট, নিকট বোঝাচ্ছে। উদাহরণ কি দেব? উদাহরণ যদি দিই আমি, যে দরজায় পাহারাদার দাঁড়িয়ে, বললাম এটা দরজায় পাহারাদার দাঁড়িয়ে। তাহলে দরজার কাছেই পাহারাদার দাঁড়িয়েছে, সমীপ নিকট, কাছে দাঁড়িয়ে আছে, দূরে নিশ্চয় নয়। তাই এটা কি হয়েছে? সমীপবর্তী অধিকরণ। আশা করি মোটামুটি অধিকরণ কারকটা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আরেকবার ভিডিওটাকে ভালো করে মন দিয়ে দেখবে, দেখবে তোমাদের কাছে সহজে জলের মতো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার এই অধিকরণ কারকে কি কি বিভক্তি হয়, তাহলে আমরা বিভক্তিটা পড়ে নেব। অধিকরণ কারকে কি কি বিভক্তি হয়? প্রথমে বলবো 1 নম্বর হচ্ছে শূন্য বিভক্তি হবে। শূন্য বিভক্তি হবে যদি বলি আমি ট্রেনটি দেরিতে স্টেশন পৌঁছলো, তাই স্টেশন, স্টেশন শব্দটা কী হচ্ছে? বিভক্তিহীন হচ্ছে, মানে শূন্য বিভক্তি হচ্ছে, শূন্য বিভক্তি। তারপর খ হচ্ছে কি এ বিভক্তি রয়েছে। এ বিভক্তি কী হবে? তিনি দুপুরে ভাত খেতে যাবেন, তিনি দুপুরে ভাত খেতে যাবেন। আমি উদাহরণগুলো লিখছি না তোমার জন্য, হোক তিনি দুপুরে ভাত খেতে যাবেন। তা কোথায় যে দুপুরে, যে এ কার এ আছে, গয়ে কি আছে? গয়ে কি হবে? গয়ে হবে, গয়ে যদি আমি দিই একটা, তাহলে আমায় গঙ্গায় স্নান করলাম, বা আমরা গঙ্গায় স্নান করলাম। তাহলে এই গঙ্গায় কি আছে? অন্তস্থ। আমরা গঙ্গায় স্নান করলাম, গঙ্গায়, গঙ্গায়, এই গঙ্গাটা হচ্ছে কি অন্তস্থটা হচ্ছে অন্তস্থ। এরপরে চলে আসি তে, ঘ হচ্ছে তে। তে উদাহরণ কি হবে? যে পাইপদারদের বাড়িতে একটি টিয়া পাখি আছে, তাহলে বাড়িতে, এই তে, বাড়িতে একটা স্থান বোঝাচ্ছে। ওদের কি আছে? কে বিভক্তি হবে, কে বিভক্তি হয়। কে কি আছে? আজকে বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, তাহলে আজকে, আজকে হচ্ছে কে, আজকে বৃষ্টি হতে পারে। এছাড়া অনুসর্গের ব্যবহারও রয়েছে, এছাড়া অনুসর্গের ব্যবহারও রয়েছে, অনুসর্গের ব্যবহারও রয়েছে। যেমন যদি বলি আমি তোমাকে যে গাছ থেকে রতন স্টেশন দেখতে পায়, গাছ থেকে, এই গাছ থেকে রতন স্টেশন দেখতে পাই, যে থেকে, থেকেটা কি একটা অনুসর্গ, গাছ থেকে, তাহলে কোথা থেকে, কোথা থেকে সে স্টেশন দেখতে পাচ্ছে? ছাদ থেকে, না গাছ থেকে, নাকি অন্য কোথাও থেকে, সেটা হচ্ছে। আশা করি তোমরা সকলে অধিকরণ কারকের ব্যাপারটা বুঝতে পারলে। আজকের পর্যন্ত এইটুকু, এই দুটো আলোচনা করে দিলাম। আর বাকি যে একটা ভিডিও আছে, একটা ভিডিও হবে তোমাদের জন্য, যেটা হচ্ছে অনুসম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। এই দুটো হয়ে গেলে তোমাদের কারক কমপ্লিট হয়েছে। আমি চেষ্টা করছি আজকের মধ্যে এটা দিয়ে দেওয়া। তাই তোমরা অতি অবশ্যই ভিডিওগুলো মন দিয়ে একটু দেখে নাও এবং তার ফলে তোমরা দেখবে কারকটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং তোমরা পরীক্ষার হলে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কোনো খুব কাজে লেগে থাকে, তাহলে তোমরা নিজে দেখো এবং অপরকে দেখার সুযোগ করে দাও, অর্থাৎ তুমি তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটাকে। এবং সকলে সুস্থ থাকো এই কামনা করি।